ঠিক আছে। জি স্যার। আচ্ছা, প্রি কম্প্রেশনটা হচ্ছে যে কোনো জায়গায় যদি স্ট্রাকচার করি এবং ব্যাস আগে যদি জানি, মানে নরমালি হচ্ছে বড় যখন বড় স্ট্রাকচার গুলো যখন হয় তখন প্ল্যানিং আসলে কি 2-4 বছর আগে বা 5 বছর আগে থেকে প্ল্যানিং শুরু হয়। ওই সময়টাতে যদি আমরা যে জায়গায় স্ট্রাকচারটা তৈরি করব সেই জায়গায় যদি আমরা এক্সট্রা লোড দিতে পারি, অর্থাৎ মনে করো আমি বিল্ডিংটা তৈরি করলে কি আলটিমেটলি কম্প্রেশন হবে, তাই না? ফোর্স আসবে, বিল্ডিং এর ওজনে কি কম্প্রেশন আসে। আমি যদি এখন ওই জায়গায় মাটি বা পাথর, এই মাটি পাথর বা ইট এগুলো রাখতে পারি, ইট না মাটি বা পাথর ইট বা যাই হোক, এই লোডগুলো যদি অনেক লম্বা সময় ধরে রাখতে পারি তাহলে কি হবে, সয়েলটা কম্প্রেসড হয়ে যাবে না? করো নরমালি দেখবো রেল লাইন যেদিকে তৈরি করে এগুলোতে কি করা হয়, যে জায়গায় সয়েল রিপোর্ট খারাপ আসে ওইসব জায়গায় করা হয় কি অনেক পাথরের একটা বিরাট স্তূপ দিয়ে রাখে বছরের বছর বছরের পর বছর, যারা ট্রেনে চলে দেখবা, তাই না? বা অনেক জায়গায় বিল্ডিং করার আগে দেখা, কনভেকশন এটা। হ্যাঁ প্রি কম্প্রেশন, বা অনেক জায়গায় বিল্ডিং তৈরি করার আগে অনেকগুলা কংক্রিটের পাইলাইনে ফেলে রাখে। ওকে, এই জিনিসগুলো হচ্ছে প্রি কম্প্রেশন। এটাতে কি হচ্ছে, আমার এই যে প্রি লুডটা দিচ্ছি এই লুডটা হচ্ছে আমাকে, মনে করো বিল্ডিং এর ওজন 100 কি সাজ দ্যাট বিল্ডিং এর জন্য 100 কে এসআই লোড আসলো, আবার 100 কে এসআই যে লোডটা আসলো, আমি যদি আগে যদি আমি 50 কে এসআই বা 60 কে এসআই লোড দিয়ে দিতে পারি তাহলে আলটিমেটলি কি এই 60 কে এসআই এর জন্য সে কম্প্যাক্টেড হয়ে গেল। সো বিল্ডিংটা সব আগে কি বিল্ডিং তৈরি করার আগে কি আছে, সে 60 কে এসআই এর জন্য কি কম্প্যাক্টেড হয়ে সেটেল হয়ে গেল। সো বিল্ডিং যখন করব 100 কে এসআই তে, তখন হচ্ছে কি বাকি 40 কে এসআই 40 কে এসআই যেটা থাকবে ওইটার জন্য বিল্ডিংটা সেটেল করবে। সো আলটিমেটলি আমি সেটেলমেন্ট রিডিউস করতে পারছি, তাই না? ওকে, জি স্যার। এটা আসলে সব ধরনের ক্ষেত্রেই করা হয়। এগুলো তোমরা পড়ে নিও, আমি স্লাইড দিয়ে দেবো বা ভিডিও তো দিবই। আচ্ছা, আরেকটা আছে কম্প্যাকশন পাইল। কম্প্যাকশন পাইল হচ্ছে কিছু পাইলিং করা হয় যেগুলোর মাধ্যমে কম্প্যাকশন দেওয়া হয়। এটা আসলে কোহেশনলেস সয়েল, কোহেশনলেস বলতে কি বালি মাটি যে সয়েল গুলো সেগুলোতে এই কম্প্যাকশনটা বেশি করা হয়। এটা হচ্ছে আসলে একটা সার্কুলার পাইপ, মনে করো আমি একটা সার্কুলার পাইপে একটা যে কোনো একটা, মনে করো একটা স্টিল লোহা স্টিলের বসাইলাম, কংক্রিট স্টিলের বসালাম, সরি পাইল বসালাম, যেটা হচ্ছে কি হলু পাইল, বা একটা মনে করো একটা যে কোনো একটা পাইপে মাটি নিচে দিলাম, দেওয়ার পর যদি ওই মাঝের পাইপের মাঝে যদি আমরা বালি দিয়ে তারপর পাইপটা তুলে ফেলি তাহলে আলটিমেটলি কি বালিতে ইন করা হলো না? বা সহজ কথা হচ্ছে একটা পাইপ ঢুকালাম মাটির নিচে, পাইপটা ঢোকানোর পর পাইপের ছিদ্রের মধ্যে কি পাইপটা আবার কি পাইপের মুখ কিন্তু বন্ধ করে, তাই না? পাইপের মুখ খোলা থাকলে তো পাইপের ভিতর কি মাটি চলে আসবে। তো পাইপের মুখ বন্ধ করে যদি একটা পাইপ মাটির মধ্যে দিতে পারি, হ্যাঁ, এরপরে যদি এমন মেকানিজম তৈরি করে যে যখন এটা আমরা উল্টা দিকে টান দিব তখন হচ্ছে পাইপের মুখটা খুলে যাবে, অর্থাৎ পাইপের মুখটা মাটির নিচে থেকে যাবে। তাহলে আমাদের এবং এই যখন আমরা পাইপটা মাটির মধ্যে দেওয়ার পর ওটার মধ্যে বালি দিয়ে দিব বা কম্প্যাক্টেড সয়েল দিয়ে দেবো। বালি দিব কারণ হচ্ছে কি বালিতে আমরা যদি পানি দিই তাহলে কিসে কম্প্যাকশন হয়ে যায়। বালির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম্প্যাকশন করা যায়, পানি দিলেই সে পানিতে বেশি বেশি কম্প্যাক্টেড হয়ে যায়। তো এই পাইপের মধ্যে বালি দিয়ে তারপর পাইপটা তুলে ফেললে হচ্ছে কি কম্প্যাকশন পাইল যেটা হয়। যেমন এই চিত্রে যখন দেখো এই যে একটা বড় পাইল দেওয়া হয়েছে 6 থেকে 8 ইঞ্চি ডায়ার, এই পাইল স্টিলের বা স্টিলের ড্রাম বলতে পারো আর কি। ওই ড্রামের মধ্যে যখন তারপর হচ্ছে কি এটার মধ্যে ড্রামটা তুলে বা ড্রামটা থাকা অবস্থায় কি এর মধ্যে স্যান্ড দেওয়া হচ্ছে, অর্থাৎ স্যান্ড দেওয়া মানে বালি দেওয়া। এবং এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে কম্প্যাকশনটা কখন হয়, যখন আমরা এই পাইলটা ড্রাইভ করি তখন হচ্ছে কি আলটিমেটলি আমি ফোর্স দিয়ে ড্রাইভ করি বা ভাইব্রেশন দিয়ে ড্রাইভ করি, তখন হচ্ছে কি পাইপটা যখন মাটির নিচে যায় তখন ওটার চারপাশের মাটিটা কি কম্প্যাক্টেড করে তোলে, তাই না? পাইপের জায়গা তো এই যে পাইপের যে ভলিউম, এই ভলিউমটা ক্রিয়েট করতে হলে কি তাকে কম্প্যাকশন করতে হয়, তো সাইডের মাটিগুলোকে কি সরাই ফেলতে হয়, অর্থাৎ কম্প্যাকশন। আচ্ছা, তারপরে আমাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যদি কোথাও চিন্তা করি তাহলে আমাদের একটু জানতে হবে যে আমাদের আসলে কখন কোন ওয়াটার কন্টেন্টটা ইউজ করব। আমরা ল্যাবে থেকে কি এসপিটি এমপিটি দুইটাই পাচ্ছি না, দুইটা টেস্টই করতে পারবো আমরা এখন পর্যন্ত যা শিখছি। তো এই দুইটা টেস্ট করার সময় আমরা কোন ওয়াটার কন্টেন্টটা ইউজ করব, এটা হচ্ছে আমাদের আসলে কি আমরা যখন হেভি লোড ইউজ করব তখন হচ্ছে কি এমপিটি, আর যখন কম লোড ইউজ করব তখন হচ্ছে কি এসপিটি। সেটাই বলা হচ্ছে হোয়েন নিউমেট্রিক রুলার টায়ার রুলার্স আর ইউজড, অর্থাৎ এটা নিউমেট্রিক টায়ার রুলার যদি ইউজ করি তাহলে আমাদের এটা প্লেস ওয়াটার কন্টেন্ট দিতে হবে কি
ওএমসি ফ্রম এসপিটি, এসপিটি থেকে যে আমরা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট পাবো সেটা ইউজ করব। ফর শিপউড স্মুথ হুইল ভাইব্রেটিং রুলার এক্সট্রা আর ইউজড। এই ম্যাটেরিয়ালস গুলো যখন হবে, এই কম্প্যাকশন মেথড গুলো যখন হবে, তখন হচ্ছে আমরা এমপিটি, এগুলোতে যেহেতু একটু লোড বেশি সেগুলোতে আমরা এমপিটি ইউজ করব। বা লোড বেশি বা আমাদের কম্প্যাকশনের যে ধরন নিডিং অ্যাকশন বা টেম্পিং অ্যাকশন, এই অ্যাকশন গুলোর কারণে এই এই কম্প্যাকশন মেথড গুলোর জন্য এই ওয়েতে যদি আমরা ওয়াটার কন্টেন্ট দিই, প্র্যাকটিক্যালি দেখা গেছে কি আমাদের কম্প্যাকশনটা ভালো হয়। তারপরে বলা হচ্ছে স্মল এন্ড আনইম্পর্টেন্ট ওয়ার্কের ক্ষেত্রে দুইটাই, যদি আমরা কম কম্প্যাকশন পাইতে চাই বা হাই কম্প্যাকশন যদি দরকার না হয়, সো লাইট কম্প্যাকশনের জন্য আমরা দেব এসপিটি থেকে যে ওএমসি পাবো। আর যখন হেভি কম্প্যাকশন হবে তখন হেভি কম্প্যাকশন মানে আনইম্পর্টেন্ট ওয়ার্কে নরমালি কি আমার যে কম্প্যাকশন মেথডটা সেটা সাধারণত কি ট্যাম্পিং হয়ে থাকে। তো এই ট্যাম্পিং এর সময় দেখা যাচ্ছে যে আমরা যদি হাই হেভি কম্প্যাকশন চাই তাহলে কি আমাদের অনেকবার ট্যাম্পিং করতে হবে, কারণ আমরা আগেও দেখছি যে কম্প্যাকশন এসপিডি বা এমপিডি এর কম্প্যাকশন ইনপুটটা সেটা হচ্ছে আসলে কি কতবার ড্রপ দিচ্ছি বা কতবার হ্যামারিং করছি তার উপর নির্ভরশীল। তো আমরা একটা নরমালি একটা 5 কেজি ওজন দিয়ে কি আমরা অনেক কম্প্যাক্টেড করতে পারবো। শর্ত কি, এটা হচ্ছে এই লোডটা আমরা বারবার দিব, তাই না? যেহেতু আমরা আগেও দেখছি যে কি নাম্বার অফ ব্লোজ কয়টা দিছি এটার উপর নির্ভর করে এবং নাম্বার ওয়েট। তো আমরা যদি কম ওয়েটটা অনেকবার দিই তাহলে কি আমাদের এনার্জি পার ইউনিট ভলিউমে বেশি আসবে। তো এটা বলা হচ্ছে আনইম্পর্টেন্ট ওয়ার্কে ট্যাম্পিং এর সময় বা আমরা রুলার যখন সরি ট্যাম্পিং যখন ইউজ করব তখন আমরা এইটা ইউজ করব, এসপিটি এমপিটি দুইটা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে কোহেশনলেস সয়েল, অর্থাৎ বালি মাটির জন্য স্যান্ডের জন্য সাধারণত কি completely saturated condition is preferred to achieve maximum compaction for physical reasons। যে বালি মাটিগুলো আছে এগুলাতে নরমালি আমরা যদি পুরোপুরি স্যাচুরেট করে দিই, অর্থাৎ স্যান্ডকে আমরা যদি পুরোপুরি পানির মধ্যে দিতে পারি, অনেক পানি দেই, অর্থাৎ কি গ্যাপগুলো সবগুলো যদি পানি দিয়ে পূর্ণ করি তাহলে কি সে কম্প্যাকশনটা ভালো হয়। ওকে, এই জিনিসগুলো আমাদের পরীক্ষার সময় আসতে পারবে। এই প্লেসমেন্ট অফ ওয়াটার কন্টেন্ট সম্বন্ধে লেখো, কমেন্ট লেখো, তো এটা 5-7 নম্বরে চলে আসবে। তোমাদের এই জিওটেকে সমস্যা হবে, তোমাদের কোশ্চেন গুলো হচ্ছে সমস্যা না, তোমাদের সুবিধা যে অল্প অল্প লেখা হবে। যেমন এটা আসলে 10 মার্কস 7 মার্কস দিয়ে চলে আসবে, এই 2-3 এই 5টা সেন্টেন্স লিখলেই হয়ে যাবে। তারপরে আরেকটা জিনিস আছে আমাদের ফিল্ডে যে ওয়াটার কন্টেন্ট, আমরা এসপিডি বা এমপিডি দেখলাম এই টেস্টগুলো করার সময় আমরা বলছি যে আমরা ওয়াটার কন্টেন্ট যখন বের করার চেষ্টা করব তখন হচ্ছে কি আমরা সয়েলটা নিব, 24 ঘন্টা ওভেন ড্রাই করব, তারপরে কি পরিমাণ পানি রিডিউস হয়েছে সেই অনুসারে কি আমরা ওয়াটার কন্টেন্ট নির্ণয় করব। কিন্তু ফিল্ডে যদি এখন আমি মনে করো পানি দিয়েছি, তারপর মনে করো সাবজেক্ট আমরা এটা এসপিটি অনুসারে করব, এক জায়গায় রুলার চালাবো, আচ্ছা স্মুথ হুইল রুলার চালাবো, এমপিটি অনুসারে করব। এমপিটি অনুসারে মনে করো আমি 20% মনে করো আমরা পানি দরকার, তো আমি পানি অ্যাড করলাম। এখন এটা আসলে 20% কি, সো ইনিশিয়ালি একটা জিনিস খেয়াল রাখো যে যখন আমরা প্রকৃতি থেকে বা ন্যাচারালি যে পানিগুলো আছে এগুলোর কখনোই কি ওয়াটার কন্টেন্ট জিরো না, তাই না? এগুলোর একটা নিজস্ব ওয়াটার কন্টেন্ট আছে। তো তারপর আমি কিছু পানি দিই, আমি যে 20% তো যে ন্যাচারাল যদি একদম বৃষ্টির পর মাটিতে এনে তাতে 20% পানি দিতে হবে না, তাই না? ন্যাচারাল আমরা যে 20% এটা হচ্ছে কি ন্যাচারাল কন্ডিশনে যে পানিটা আছে এই পানিটা সহ। তো আমাদের যদি এখন মনে করো আমি রুলার চালাবো, আমি জানলাম যে 20% পানি থাকলে আমি রুলারটা ম্যাক্সিমাম কম্প্যাকশন পাবো, আমি 20% পানি দিব, তাহলে আমি পানি যোগ করে কি 24 ঘন্টা বসে থাকতে পারবো? যেহেতু আমাদের কি ওভেন ড্রাই করতে 24 ঘন্টা সময় লাগে, তাই না? যে কতটুকু পানি আছে, তো এখান থেকে স্যাম্পল পাঠিয়ে যদি আমরা ল্যাবে দেই 24 ঘন্টা ওয়েট করি যে হ্যাঁ ঠিক আছে আমাদের এটা কত পার্সেন্ট পানি আছে, এখন রুলারটা চালাবো কিনা, তাহলে কি রুলার হলো থাকবে? বা আমাদের 24 ঘন্টা পরে কি আমাদের ন্যাচারালি কি নেচার থেকে কি আমাদের পানি অনেক শুকিয়ে যায়, তাই না? আমি টেস্ট করে রেজাল্ট আস্তে আস্তে আজকে বৃষ্টির দিন পানি আরো বেড়ে গেল, আজকে রোদের দিন পানি আরো কমে গেল, 3-4% ভেরিয়েশন চলে আসবে। তো আমাদের এই পড়ালেখাটাই কাজে আসবে না। এই জিনিসটা ওভারলুক করার জন্য ফিল্ডে একটা নেডেল সিস্টেম চলে আসছে, যে আমরা একটা পকেট, এই যে ডান পাশে আমরা যেটা দেখতেছি এটা আসলে একটা পকেট মেজারমেন্ট, ইঞ্জিনিয়ারদের পকেটে থাকে, এটা দিয়ে হচ্ছে আসলে পানি কতটুকু সয়েলে কতটুকু পানি আছে এটা বোঝা যায়। এই নেডেলটা যদি আমরা দেখি, এই যে ইনজেকশনের সিরিজটা দেখতেছো ইনজেকশনের সিরিজের মতোই, এখানে দেখো আমাদের মাথায় একটা নেডেল থাকে এবং এই নেডেলের ডায়ামিটার হচ্ছে ক্রস সেকশন এরিয়া, এই যে মাথায় যে ক্যাপটা একটা মনে করো একটা ইনজেকশনের সিরিজে মাথাটা হচ্ছে আমরা মাটিতে ইন করব।
এই নেডেলের মাথায় আমরা কি কোন ইয়া দিব, ক্রস সেকশনাল এরিয়া। এখানে কয়েকটা অপশন থাকে, কয়েকটা কয়েন থাকে যে আমি কোন কয়েনটা দিব। এই কয়েনটা আসলে নির্ভর করে সয়েলের ক্যারেক্টারিস্টিক্স উপর। আমি কোহেশনলেস বা কোহেসিভ সয়েল, কাদা বা বালি বা ইন্টারমিডিয়েট সয়েল গুলো যদি ইউজ করি, এক একটার জন্য এক একটা দিয়ে আমাদের এই এটা করতে হয়। অর্থাৎ আমরা সুইটেবল যেটা দিয়ে আমরা ভালো রেজাল্ট পাবো সেটাই দিব। এই নেডেলটা যদি আমরা সয়েলে কি করা হয়, নরমালি নেডেলটা হচ্ছে এই যে মাথার এই যে গুঁড়োটা দেখতেছো একটা পাতার মতো অংশ, এই অংশ ধরে সয়েলে কম্প্রেস করা হয়। তো সয়েল যদি একদম নরম এবং এইখানে যে অংশ দেখতেছো স্টেম, স্টেমে হচ্ছে আমাদের স্প্রিংটা, একটু বুঝিও। এই অংশটা হচ্ছে নেডেল অংশ, এই অংশটা হচ্ছে কি সয়েলে আমরা ইন করে দিব, এবং এই অংশ হচ্ছে আমাদের হাতের তালুতে থাকবে বা দুই হাত দিয়ে ধরে চাপ দিব, এবং এইখানে থেকে স্প্রিং। এখন ইনিশিয়ালি যদি সয়েলটা অনেক নরম হয়ে থাকে তাহলে কি স্প্রিংটা নামতে হবে? সয়েলটা যদি অনেক নরম হয়ে থাকে দেখা যাচ্ছে কি স্প্রিংটা নামতে হবে না, সরাসরি কি এই নিডেলটা বা এই মাথাটা কি সরু অংশটা কি মাটির মধ্যে প্রবেশ করে। তো সয়েলের যদি পানির পরিমাণ যত কম থাকে সয়েলটা কি তত হার্ড হয়ে থাকে, তত শক্ত হয়ে থাকে। তো সয়েলটা যখন শক্ত হবে তখন হচ্ছে কি আমাদের ফোর্স দিতে হবে। তো ফোর্স দিতে হলে কি এই অংশটা, হ্যাঁ হ্যান্ডেলের যে অংশটা, হাতলের অংশটা হচ্ছে কি নিচে চলে আসবে, স্প্রিংটাকে কম্প্রেস করবে, তাই না? ফোর্স এই হাতল দিয়ে যদি আমি এখানে ফোর্স দিতে চাই তাহলে একটাই উপায় আছে, এই মাঝের যে স্প্রিংটা এটাকে কম্প্রেস করে আসা। সো সয়েলটা যত বেশি শক্ত হবে অর্থাৎ পানির পরিমাণ যত কম হবে এই হাতলটা তত নিচে নেমে যাবে, এবং এটা থেকে আমরা বুঝতে পারবো আসলে কত ফোর্স হচ্ছে। এটা হচ্ছে ল্যাবরেটরিতে গিয়ে আমাদের আগে ট্রায়াল দিয়ে দেখা হয় যে স্প্রিংটা কতটুকু গেলে আমাদের কত কি ফোর্স দরকার বা কত পাউন্ড ফোর্স দরকার হয়। তো এই নেডেলের কাজটা আমরা বুঝতে পারছি। ওকে, এই নেডেলটা কি করা হয় আমাদের যখন ল্যাবে এসপিটি এমপিটি করি, মনে করো আমরা আমাদের বায়োস্টোর মাঠে কি করব, এই কম্প্যাকশন কন্ট্রোল করব, এই নেডেলটা ইউজ করব। তো আমাদের শুরুতে কি করতে হবে, বায়োস্টোর মাঠ থেকে কিছু মাটি ল্যাবে নিয়ে আসতে হবে। বায়োস্টোর মাঠ থেকে কিছু মাটি ল্যাবে আনার পরে তারপর আমাদের এসপিটি টেস্ট করতে হবে অনেকগুলো, মনে করো 10 থেকে 12টা বিভিন্ন ওয়াটার কন্টেন্ট নিয়ে এসপিটি করতে হবে। তো আমরা প্রথমে কি করব, মনে করো 22টা মাঠ থেকে যে মাটিগুলো আনছি ওই মাটিগুলো দিয়ে সরাসরি এসপিটি করে ফেললাম। এসপিটি করার পর যে কম্প্যাক্টেড যে আমাদের মোল্ড থাকবে, এই মোল্ডের ভিতরে আমরা এই সিরিঞ্জটা ঢুকাবো, ঠিক আছে? এই সিরিজটা ঢুকে দেখবো যে আমরা আসলে এটা কত ফোর্স লাগছে, অর্থাৎ স্প্রিংটা কতটুকু ডাকতে হচ্ছে এটাকে। এবং এটা যেটা এই নেডেলটা আমরা কিভাবে প্রবেশ করব, এই নেডেলটা হচ্ছে 7.5 সেন্টিমিটার মাটিতে প্রবেশ করাবো এট দ্য রেট অফ 1.25 সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা কোন স্পিডে এই নিডেলটাতে আসছে না, আমরা 1 সেকেন্ডে হচ্ছে 1.25 সেন্টিমিটার মাটিতে দিব, এবং টোটাল ডেপথ দিব কত 7.5 সেন্টিমিটার। এই যে ফোর্স দিব, এই ফোর্সটা দেওয়ার সময় বিভিন্ন সময় হচ্ছে কি স্প্রিংটা বিভিন্ন কন্ডিশনে থাকবে। তো সর্বোচ্চ কতটুকু ফোর্স দরকার হচ্ছে এইটা আমরা রিডিং নিব। ওকে, মনে করো মাঠ থেকে সয়েলটা আনলাম, এটাকে এসপিটি করলাম, এসপিটি করার পর আমরা এটাকে নেডেলটা দিলাম। কোথায় নেডেলটা দিব, কম্প্যাক্টেড সয়েলে। সব সময় খেয়াল রাখো নেডেলটা দিব কম্প্যাক্টেড সয়েলে। এসপিটি তে যে কম্প্যাক্টেড সয়েল, এই কম্প্যাক্টেড সয়েল নেডেল দিলে দেখলাম যে আমরা, এবং এইটা এই যে কম্প্যাক্টেড সয়েল মনে করো আমরা রিডিং পাইলাম 0.3 বা 0.4 মনে করো, তাহলে আমরা এটা রেজিস্ট্যান্স পাইলাম 0.4। ওকে, মনে করো 0.4 কিলোনিউটন পার সেন্টিমিটার স্কয়ার। অর্থাৎ যে ফোর্সটা পাইলাম সেই ফোর্সকে যদি আমরা নেডেলের মাথাটা এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে মনে করো 0.2 কিলোনিউটন পার সেন্টিমিটার স্কয়ার। ওকে, এখন আমরা এটা ল্যাবে আমরা আবার এটা ময়েশ্চার কন্টেন্ট বের করব। যেমন এই গ্রাফটা যখন দেখো, এই গ্রাফে দেখো যে আমরা এই গ্রাফটাতে দেখা যাচ্ছে কি আমাদের যখন ওয়াটার কন্টেন্ট 7% সে রেজিস্ট্যান্স পাচ্ছে হচ্ছে কত 1.6। অর্থাৎ ওয়াটার কন্টেন্ট যখন 7% তখন রেজিস্ট্যান্স পাচ্ছে 1.6। তার পরবর্তীতে আবার কিছু পানি যোগ করব আমরা, তারপর আবার এসপিটি করব, দেন দেখা যাচ্ছে যে আমাদের মনে করো ওয়াটার কন্টেন্ট যখন 8 তখন আমাদের সে রেজিস্ট্যান্স পাচ্ছে 1.2। স্বাভাবিকভাবে ওয়াটার কন্টেন্ট যতই ইনক্রিজ করাবো রেজিস্ট্যান্স কি ততই কমবে, তাই না? যেহেতু মাটিটা নরম হইতে থাকবে বা কাদা হইতে থাকবে, তো এই ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সটা কমতে থাকবে। তো আমরা ল্যাবে যে সয়েলে আমরা কাজ করব সেই সয়েলে ল্যাবে অনেকগুলো টেস্ট করে আমরা একটা এই গ্রাফটা ড্র করব। এই গ্রাফের এক্স অ্যাক্সিসে থাকবে ওয়াটার কন্টেন্ট এবং ওয়াই অ্যাক্সিসে থাকে এর পেনিট্রেশন রেজিস্ট্যান্স আর।
এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা শুরুতে এই কার্ভটা পেয়ে যাব। এই কার্ভটা কোথায় পাবো? ল্যাবে। আর ভার্সেস ডাব্লিউ বা ওয়াটার কন্টেন্টের যে কার্ভ, সেটা আমরা ল্যাবে আগে ওই নির্দিষ্ট সয়েলের জন্য এস্টাবলিশ করে নিব। তারপর এখন আমরা ফিল্ডে যাব। এখন ফিল্ডে যেয়ে আমরা হচ্ছে মনে করো কম্প্যাকশন করতেছে, মনে করো রুলার দিয়ে কম্প্যাকশন করতেছে বা যে কোনো একটা মেথডে কম্প্যাকশন করতেছে। তো আমরা কি করব? ফিল্ডে যেয়ে আবার আমাদের এসপিটি করতে হবে। ফিল্ডে যেয়ে কি করতে হবে? আমাদের আবার এসপিটি ইয়াগুলা মোলগুলা নিয়ে ওইখানে এসপিটি করে, মনে করো ওইখানে আমরা পাইলাম যে পেনিট্রেশন হচ্ছে 0.8। ফিল্ডে যে ওয়াটার কন্টেন্ট, এখন আমরা কি এখন ওয়াটার কন্টেন্ট হচ্ছে ফিল্ডের। এখন আমরা ফিল্ডে যে কোনো পানি যোগ করব না। ফিল্ডের যে ওয়াটার কন্টেন্ট, সেই ওয়াটার কন্টেন্টের জন্য মনে করো আমরা পাইলাম হচ্ছে রেজিস্ট্যান্স পাচ্ছি 0.8। তাহলে এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারবো না, যেহেতু রেজিস্ট্যান্স 0.8, তাহলে ওয়াটার কন্টেন্ট কত পার্সেন্ট? 11%। ওকে, এটা বুঝছো কিনা বলো? আবার একটু বলতে হবে। বুঝতেছো? স্যার আরেকবার একটু বললে স্যার ভালো হবে। দেখো, শুরুতে হচ্ছে আমাদের ওই নির্দিষ্ট সয়েলের জন্য আমাদের এই গ্রাফটা ডেভেলপ করতে হবে। এই গ্রাফে আমাদের দুইটা ভ্যালু দরকার, একটা হচ্ছে পেনিট্রেশন রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। ওকে, সো আমরা যেই সয়েলে আমাদের কম্প্যাকশন চলতেছে, সেই স্যাম্পলটা ল্যাবে নিয়ে আসবো এবং সেই স্যাম্পলটা বারবার এসপিডি টেস্ট করব। ওকে, ওয়াটার কন্টেন্ট ভেরিয়েশন করে, অর্থাৎ একটু একটু পানি যোগ করে ওই স্যাম্পলটাকে ল্যাবে এসপিডি টেস্ট করব। এবং প্রতিটা এসপিডি মোল্ড, কম্প্যাক্টেড মোল্ডের ভিতরে আমরা এই স্প্রিংটার মাধ্যমে হচ্ছে আমরা পেনিট্রেশন রেজিস্ট্যান্স, মানে এখান থেকে যে স্প্রিংটা মনে করো যত বেশি নামবে তত বেশি ফোর্স, তাই না? সো এই স্প্রিং এর ফোর্স বাই এটার ক্রস সেকশনাল এরিয়া, এটা দিয়ে আমরা পেনিট্রেশন রেজিস্ট্যান্স বের করব। এবং অর্থাৎ ল্যাবে আমরা যে এসপিটি করব, সেই এসপিটি করেসপন্ডিং আমরা পেনিট্রেশন রেজিস্ট্যান্স বের করব এবং সেই স্যাম্পলটাকে আমরা ওভেন ড্রাই করে ওই স্যাম্পলের ওয়াটার কন্টেন্ট পাবো। ওকে, তো এই অনেকগুলা ওয়াটার কন্টেন্টের যদি আমরা আর ভার্সেস পেনিট্রেশন রেজিস্ট্যান্স ভার্সেস যদি ওয়াটার কন্টেন্ট পয়েন্ট পাই থাকে, তাহলে কি আমরা এই গ্রাফটা ওই সয়েলের জন্য এই কার্ভটা ড্র পাবো। এই কার্ভটার কি রিলেশন, কি ডিফাইন করতেছে? এই কার্ভটা ডিফাইন করতেছে হচ্ছে ওয়াটার কন্টেন্টের সাথে রেজিস্ট্যান্স, ওই সয়েলের রেজিস্ট্যান্সের রিলেশন। এখন মনে করো এটা ওই নির্দিষ্ট সয়েলের জন্য আমাদের এই কার্ভটা তৈরি হয়ে গেল ল্যাবে। এখন আমরা এই ল্যাবের থেকে এই কার্ভটা এবং মোলগুলা নিয়ে ফিল্ডে যাব। ওকে, ফিল্ডে গিয়ে আমাদের আর এখন ওভেন ড্রাই করার দরকার নাই। ফিল্ডে গিয়ে আমরা আসলে ফিল্ডের মাঠে যে পানিটা আছে, মানে ফিল্ডের যে অবস্থা, ওই কন্ডিশনে হচ্ছে আমরা আবার এসপিটি করব। ওই কন্ডিশনে যখন এসপিটি করব, তখন এসপিটি করার পর ওই এসপিটি মোল্ডে আবার আমরা কি দিব? এই নেডেলটা দিয়ে দেখব আসলে রেজিস্ট্যান্স কত আসছে। ওই মোল্ডে যদি আমরা এই নেডেলটা দিয়ে ফিল্ডে যদি আমরা নেডেলটা দিয়ে দেখি এই যে আসলে রেজিস্ট্যান্স কত আসছে, তাহলে দেখা যাবে যে আমরা মনে করো সালফেট ফিল্ডে আমরা পাইলাম যে রেজিস্ট্যান্স আসছে 0.8। এর অর্থ কি? 0.8 মানে কি? কার্ভের এই পয়েন্ট না? আর এর ভ্যালু যদি জানি আমরা, করসপন্ডিং কি তখন ওয়াটার কন্টেন্টের ভ্যালু চলে যাবে পাবো। তো ফিল্ডে আর নতুন করে কি আমাদের ওয়াটার কন্টেন্ট বের করতে হবে না। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। তারপর আমরা করব হচ্ছে সুইটেবিলিটি অফ ভেরিয়াস মেথড অফ কম্প্যাকশন, যে আমরা কোন ক্ষেত্রে কোন কম্প্যাকশন মেথডটা ইউজ করব। এগুলো আসলে অ্যাপ্লিকেশন রিলেটেড। স্মুথ হুইল রুলার কখন ইউজ করব? যখন আমাদের বেস কনস্ট্রাকশন, যে লেয়ারটা আমরা কম্প্যাকশনের যে লেয়ারটা, এটা যদি বেশি ছোট হয়ে থাকে, স্মল থিকনেস হয়ে থাকে, এবং রুট কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা আমরা ইউজ করব কোথায়? বেস কনস্ট্রাকশনের জন্য এটা শর্ত হচ্ছে কি আমাদের থিকনেসটা খুবই কম রাখতে হবে স্মুথ হুইলের জন্য। বা ভাইব্রেটিং রুলার্স বা ব্রাইব্রু ফ্লোটেশন ব্লাস্টিং, এগুলো কোথায় ইউজ করব?
এগুলো হচ্ছে কি আমাদের যখন লার্জ থিকনেস, যখন আমাদের একদম 20 ফিট 30 ফিট থিকনেসে একবারে কম্প্যাকশন করতে হবে, তখন কি আমাদের রুলার চালায় কোনো কাজ হবে না, তাই না? তখন আমাদের ব্রাইটরুট ফ্লুটিং, ব্রাইটরুট ব্রাইটরুট ফ্লুটিং, একটু ভুল আছে, ব্রাইটরুট ফ্লুটিং হবে। রুলার, সরি, ভাইব্রেটিং রুলার বা ব্রাইটরুট ফ্লোটেশন ব্লাস্টিং, এই মেথডগুলো ইউজ করতে হবে, তাই না? যদি লার্জ 20 ফিট 30 ফিট 40 ফিট পর্যন্ত যদি আমরা কম্প্যাকশন চাই। আর যদি কাদা মাটির ক্ষেত্রে যদি আমরা কম্প্যাকশন চাই, অর্থাৎ কোহেসিভ সয়েলের জন্য যদি আমরা কম্প্যাকশন চাই, ওই সয়েলের ক্ষেত্রে আসলে সবচেয়ে ভালো রেজাল্ট দিবে হচ্ছে আমাদের শিফট ফুট রুলার, তারপরে প্রি কম্প্রেশন, এগুলা ভার্টিক্যাল রেঞ্জ মানে স্যান্ড রেঞ্জ, যেটা মানে কম্প্রেশন ফাইল, এগুলো হচ্ছে কি কাদামাটির ক্ষেত্রে কম্প্রেশনের জন্য এই মেথডগুলো ভালো। কারণ হচ্ছে কি কাদামাটির ভিতরে যে পানিটা থাকে, এই পানিটা বের হইতে বেশি সময় লাগে, অর্থাৎ পানি যদি বের হইতে সময় লাগে কম্প্রেশনটা কি আসলে ভালো হয় না। এই জন্য হচ্ছে কি এইসব ক্ষেত্রে আমাদের কম্প্রেশন ফাইল দিয়ে, কম্প্রেশন ফাইলে স্যান্ড দেওয়া হয়, তো ওই স্যান্ডের ভিতর দিয়ে কিছু পানি বের হয়ে যায়। স্যান্ডের ভিতর দিয়ে কি পানি খুব দ্রুত যায় না কাদামাটি থেকে, ওইটা ইউজ করা হয়। এবং আমরা যদি পরীক্ষায় থাকে যে সুইটেবিলিটি অফ ভেরিয়াস মেথড অফ কম্প্যাকশন, তাহলে আমরা কি করব, মেথডগুলোর নাম লিখবো এক পাশে, তারপর আরেক পাশে এটা কোন কোন ক্ষেত্রে সুইটেবল। আর একটা নরমাল হচ্ছে যে আমরা যদি কোহেসিভ কোহেশনলেস দুইটা সয়েলের ক্ষেত্রে কম্প্যাকশন করতে চাই, আমাকে যদি বলে যে একটা মেশিন আনো, তাহলে আমরা কি ট্যাম্পিং নিয়ে আসবো, বা নিউমেট্রিক রাবার টায়ার ওয়ালস নিয়ে রুলার নিয়ে আসবো, বা ডাইনামিক কম্প্যাকশন। অর্থাৎ ডাইনামিক কম্প্যাকশন হচ্ছে উপর থেকে যে লোডটা, উপর থেকে যে একটা ওয়েট পাউন্ডিং, মানে অর্থাৎ উপর থেকে একটা লোড ফালালে যে কম্প্যাকশনটা হয়, অথবা কি টেম্পিং, টেম্পিং টেম্পিং এর ক্ষেত্রে, বা আমাদের নিউমেট্রিক রাবার টায়ার ওয়ালগুলো কখন ইউজ করবো, যখন কোহেসিভ বা কোহেশনলেস হয়, তখন আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। ওকে, এই যে চারটা, এই চারটা আমরা বুঝতে হবে, এটা পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, সহজ কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা एग्जांपल 2 তে চলে আসি। ল্যাবরেটরি, আমাদের এখন আমরা তিনটা প্রবলেম দেখব ছোট ছোট। সো দা ল্যাবরেটরি টেস্ট রেজাল্ট ফর স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট দেয়া আছে আমাদের, ল্যাবরেটরি থেকে এসপিটি একটা টেস্ট দেয়া আছে। এসপিটি টেস্টে আমরা দেখি এফপিএস এককের ভলিউম হচ্ছে, মোল্ড যেটা স্ট্যান্ডার্ড যে মোল্ডটা, এই মোল্ডের ভলিউম হচ্ছে 1/30 সিএফটি, মানে 1 সিএফটি 30 বাই সরি, যাই হোক, আমাদের এসপিটি যে একটা টেস্টে আমাদের ল্যাবরেটরিতে এই কিছু ভ্যালু দেয়া আছে, অর্থাৎ ল্যাবরেটরিতে আমরা একটা সয়েল স্যাম্পলকে আমরা এসপিটি টেস্ট করছি, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট করছি। এই টেস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়াটার কন্টেন্টের জন্য ওয়েট সয়েল পাইছি। অর্থাৎ আমরা মনে করো ল্যাবে একটা এসপিটি মোল্ডে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে এটাকে কম্প্যাক্ট করলাম, কম্প্যাক্ট করার পরে যে মোল্ডটা পাইলাম, মোল্ডের ভিতরে যে সয়েলটা থাকলো, ওয়েট অফ দ্য ময়েস্ট সয়েল পাইলাম আমরা এই বিভিন্নটা, তাই না? এবং এই সয়েলের পরবর্তীতে ওয়াটার কন্টেন্ট, একদিন পরে যে ওয়াটার কন্টেন্ট বের হলো সেটা হলো 10%। সিমিলারলি যখন মোল্ডের ভিতর 3.86 পাউন্ড মাটি পাইলাম, ওই মাটির জন্য আমাদের আসলে পরের দিন যখন আমরা ওভেনে রাখলাম তখন ওয়াটার কন্টেন্ট বের হলো 12%। তো এইরকম বিভিন্ন কয়েকটা, এখানে কয়টা এসপিটি টেস্ট, 6টা এসপিটি টেস্টের রেজাল্ট দেয়া আছে। অর্থাৎ 6 টেস্টে আমাদের মোল্ডের ভিতর যে মাটিটা ছিল ওই মাটিটার ওয়েট দেয়া আছে, এবং ওই সময় করসপন্ডিং আমাদের ময়েশ্চার কন্টেন্ট দেয়া আছে, অর্থাৎ পানির পরিমাণ দেওয়া আছে। সহজভাবে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি ওয়েট অফ দ্য কম্প্যাকশন এন্ড অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তো প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি কত এবং অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কত, এই 6টা ভ্যালু থেকে যদি আমরা বের করি, তো আমাদের ওএমসি কার্ভ বা আমরা কম্প্যাকশন কার্ভে আমাদের কি ছিল, একক ছিল কি, এক্স অক্ষে ছিল কি ময়েশ্চার কন্টেন্ট, এটা আমরা পেয়ে গেছি, অলরেডি দেয়া আছে। আর একটা অক্ষে হচ্ছে কি ড্রাই ইউনিট ওয়েট, তাই না, নট ময়েস্ট, ওটাতে আছে কি ড্রাই ইউনিট ওয়েট। সো ড্রাই ইউনিট ওয়েটের কথা যদি আমরা চিন্তা করি, ড্রাই ইউনিট ওয়েট কিভাবে পাই আমরা,
আগে সহজে বাল্ক ইউনিট ওয়েট বা এখন আমাদের দেয়া আছে কি ওয়েট, তাই না? যেমন প্রথম স্যাম্পলে দেয়া আছে কি আমাদের 3.63 পাউন্ড। এ পাউন্ড আসলে কত কি ভলিউমের ওজন? এ পাউন্ডটা হচ্ছে 1/30 সিএফটি বা কিউবিক ফিটের ভলিউমের ওজন হচ্ছে 3.63 পাউন্ড। তাহলে আমরা এটা ডেনসিটি কত পারবো না কি রো সমান কি m/v। তো আমরা এই 3.63 কে যদি 1/30 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে কি আমরা ডেনসিটি পাচ্ছি, এটা হচ্ছে ওয়েট ডেনসিটি। ওয়েট ডেনসিটি তাহলে কি 3.63 কে 30 দিয়ে 1/30 দিয়ে ভাগ দেয়, আর তাহলে কি আলটিমেটলি 30 দিয়ে গুণ দেয়, তাই না? তো সবগুলোর ক্ষেত্রে আমরা ওয়েট ডেনসিটি ক্যালকুলেট করতে পারবো, এখানে আর দেখানো হয় নাই। সবগুলোর ক্ষেত্রে ওয়েট ডেনসিটি কত হবে? এই ময়েস্ট ওয়েট বাই হচ্ছে ভলিউম, এগুলো হচ্ছে ওয়েট ডেনসিটি। এবং ওয়েট ডেনসিটি থেকে আমরা ড্রাই ডেনসিটি একটা রিলেশন জানি, গামা ডি সমান সমান হচ্ছে ওয়েট ডেনসিটি বাই 1 প্লাস ওয়াটার কন্টেন্ট। এটা তোমাদের আর্থিক স্যার পড়াইছেন বা পড়াবেন যে গামা ডি সমান সমান ড্রাই ডেনসিটি হচ্ছে ওয়েট ডেনসিটি বাই 1 প্লাস ওয়াটার কন্টেন্ট। যেমন আমাদের প্রথম ক্ষেত্রে আমি যদি একটু দেখি, আমি লেখতে হবে যেটা প্রথম যে স্যাম্পলটা এটার জন্য যদি করি, আমাদের প্রথম স্যাম্পলে ওয়েট কত হবে? গামা ওয়েট হবে কত? 3.63 বাই 3.63 বাই কত? ভলিউম 1/30। এটা আসলে কি, সরি, এটা আসলে ওয়েট ওয়েট ডেনসিটি, তাই না? এটা আসছে কত? 30 দিয়ে গুণ দিলে কত আসে দেখো তো? 3.63 ইনটু 30। কারো কাছে ক্যালকুলেটর আছে? আচ্ছা, এটা 91 পয়েন্ট সামথিং হবে, 91.3। 3.63 ইনটু 30, এই 108.9 সামথিং রং। অনেক বেশি আসবে স্যার। না স্যার, ঠিক আছে। 36 পুরো 3 এ তো চলে আসে 108। ঠিক আছে, 3.63 ইনটু 30, 108.9। ওকে, 3.63 কে যদি 130 দিয়ে ভাগ দিই, সরি 1/30 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে 108.9। 108.9। এটা হচ্ছে আমাদের কি ওয়েট ডেনসিটি। ওয়েট ডেনসিটিকে আমরা ড্রাই ডেনসিটি করতে হলে কি করতে হবে? গামা ডি সমান সমান ওয়েট ডেনসিটি বাই 1 প্লাস ওয়েট ডেনসিটি কত? 108 1 প্লাস ওয়াটার কন্টেন্ট। 1 প্লাস ওয়াটার কন্টেন্ট হচ্ছে পার্সেন্টেজে নিতে হবে, যেহেতু এক্ষেত্রে 10, তো ওয়াটার কন্টেন্ট হবে 0.1। ঠিক আছে, পার্সেন্টেজে নিয়ে নিলে 0.1, সো 108.9 বাই 1.1, তাহলে এটা হচ্ছে 99, তাই না? 99, 108.9 বাই 1.1, সো এটা আসতেছে 99। তাহলে এটা ড্রাই ডেনসিটি হবে কি 99। সো আমরা গ্রাফ পেপারে x অক্ষ বরাবর বসাবো 10, y অক্ষ বরাবর বসাবো কত? 99 ড্রাই ডেনসিটি। ওকে, স্বাভাবিকভাবে ওয়েট ডেনসিটি থেকে ড্রাই ডেনসিটি বেশি হবে না। ওয়েট ডেনসিটি হচ্ছে পানি সহ, এখন ড্রাই ডেনসিটির সময় কি পানিটা শুকিয়ে ফেলবো, সো ড্রাই ডেনসিটি কি সব সময় কম হবে, মানে ওজনটা কম হবে। সো দেখো 99। সিমিলারলি বাকি সবগুলা পয়েন্টের জন্যই হচ্ছে কি আমাদের এই সেম ভাবে করা হচ্ছে। সো আমরা এই গ্রাফ পেপারটা আঁকতে পারবো। x অক্ষ বরাবর বসাবো হচ্ছে ওয়াটার কন্টেন্ট, y অক্ষ বরাবর ড্রাই ডেনসিটি গামা ডি, এটা হচ্ছে আমাদের গামা ডি। হ্যাঁ, গামা ডি, আর এই পাশে হচ্ছে ওয়াটার কন্টেন্ট। এটা যখন বসে গ্রাফ পয়েন্টগুলো যোগ করব তখন গ্রাফ আসতেছে কোনটা? এটা। হ্যাঁ, এই গ্রাফ যদি পাই তাহলে আমাদের ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি কোথায়? একদম টপ পয়েন্টে। আমাদের প্রশ্নে কি বলছে? ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি কত? তো এটা এই যে কার্ভের এই টপ পয়েন্টের করেসপন্ডিং পয়েন্টটা, যেমন এই প্রবলেমের জন্য কত
105 হচ্ছে কি 105 পাউন্ড পার সিএফটি হচ্ছে কি ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি, এবং ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটির জন্য যে ওয়াটার কন্টেন্ট সেটা হচ্ছে কি অপটিমাম ওয়াটার কন্টেন্ট বা বেস্ট সুইটেবল ওয়াটার কন্টেন্ট। তাহলে এটা হচ্ছে এই বরাবর। এখন দেখা যাচ্ছে না, যাই হোক তোমরা এটা শিখবা। অঙ্কটা বোঝা গেছে? কার কোনো প্রবলেম আছে? এনিওয়ান? স্যার আরেকবার বললে ভালো হয় স্যার, স্যার আরেকবার বললে ভালো হয়। আরেকবার বলবো কেন? কোন কোন জায়গাটা বোঝা নাই বলো? কোন জায়গাটা ক্লিয়ার মানে আনক্লিয়ার মনে হচ্ছে? ফাহিম? স্যার ময়েশ্চার কন্টেন্ট তো দেওয়া থাকবে না? হ্যাঁ, ময়েশ্চার কন্টেন্ট দেওয়া থাকবে। এই সূত্রগুলো তোমাদের পরিচিত। আচ্ছা, একটা জিনিস তো বুঝো, আমি দুইটা টার্ম বুঝিয়ে দিই। যে আমাদের একটা জিনিস তো বুঝো, যে আমাদের যদি ওয়েট দেয়া থাকে, মানে মোল্ডের ভিতর যে পরিমাণ সল্ট ছিল তার ওজন দেয়া আছে কত? 3.63। ভাই শোনো, মোল্ডের ভিতর যে সয়েলটা ছিল তার ওজন দেয়া আছে 3.63 পাউন্ড, আর মোল্ডের ভলিউম হচ্ছে কত? 1/30 সিএফটি, ভলিউম অফ দ্য মোল্ড। তাহলে আমরা কি ডেনসিটি পাবো না? এখন এটা ওয়েট ডেনসিটি কেন? যেহেতু বলেই দেয়া আছে ময়েস্ট সয়েল, ময়েস্ট মানে কি? ওয়েট না? সো ওয়েট, সো ভেজা মাটির ওজন নিয়ে যদি ভলিউম বের করি, ডেনসিটি বের করি, তাহলে সেটা কি ময়েস্ট ডেনসিটি বা ওয়েট ডেনসিটি। সো ইনিশিয়ালি 1/30 সিএফটির ওজন হচ্ছে, আমরা যদি একদম বাংলা করি, 1/30 সিএফটির ওজন হচ্ছে কত? 3.63। এক সিএফটির ওজন হচ্ছে কত? 108.9। তো এক সিএফটির যে ওজন তাকেই বলা হয় কি ডেনসিটি, তাই না? একক ভলিউমের ওজনই হচ্ছে কি ডেনসিটি। সো আমরা ওয়েট ডেনসিটি গামা গামা পাইলাম 108.9, এটা হচ্ছে ওয়েট ডেনসিটি। কিন্তু আমাদের বলা দেয়া আছে যে আমাদের কম্প্যাকশন কার্ভে এক্স অক্ষে ওয়াটার কন্টেন্ট এবং ওয়াই অক্ষে বলতে হবে কি সেটা কি ড্রাই ডেনসিটি। সো আমরা ড্রাই ডেনসিটি কিভাবে পাবো? ওয়েট ডেনসিটি কে যদি, ওয়েট ডেনসিটি থেকে ড্রাই ডেনসিটি সূত্র হচ্ছে আমাদের এটা, গামা ডি সমান সমান ওয়েট ডেনসিটি বাই 1 প্লাস ওয়াটার কন্টেন্ট। সো প্রথম স্যাম্পলের ক্ষেত্রে ওয়েট ডেনসিটি গেছি 108.9। সো গামার ভ্যালু, এই যে গামাটা, এই গামার ভ্যালু হচ্ছে কত? 108.9। 1 তো সূত্রের 1, আর ওয়াটার কন্টেন্ট হচ্ছে কত? 10%, তাই না? 10% মানে কত? যদি আমি ইয়াতে নিয়ে আসি, সাধারণভাবে নিয়ে আসি, 10% লেখা যায় কি 0.1। সো 108.9 বাই 1 প্লাস 0.1, এই ভ্যালুটা হচ্ছে 99। এই 99 আসলে কি ড্রাই কন্ডিশন, তাই না? পানি যেটা শুকিয়ে গেছে সেটা বাদ দিয়ে যদি 108.9 এর আমরা 10% পানি থাকে, তো 10% বাদ চলে যাবে না? স্বাভাবিক ব্যাপার। তো এই 10% বাদ দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 99। এটা হচ্ছে আসলে কি ড্রাই ডেনসিটি, গামা ডি সমান এই ড্রাই ডেনসিটি। এবং এটা হচ্ছে আমরা প্রত্যেকটা স্যাম্পলের জন্য ক্যালকুলেট করব, যেহেতু আমাদের 6টা দেয়া আছে, এই অংশটা 6টার জন্য ক্যালকুলেট করব। এই 6টার জন্য ক্যালকুলেট করার পরে আমরা গ্রাফ পেপারে যাব। গ্রাফ পেপারে দেখো আমাদের x অক্ষ বরাবর ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ আমাদের এই যদি দেখি 10 এর জন্য বসাবো কত? 99, 12 এর জন্য কত? 103, 14 এর জন্য 105, 16 এর জন্য দেখছো আবার কমে গেছে, তাই না? 102, 18 এর জন্য আরো কমে গেছে 98, এবং 20 এর জন্য আরো কমে গেছে। তাহলে পিক পয়েন্ট কত? 105 না? এটা হচ্ছে গ্রাফে আঁকবো, যেহেতু এটা স্মুথ কার্ভ আঁকার জন্য বা এই কার্ভের অ্যাকচুয়াল শেপ পাওয়ার জন্য। তো এই গ্রাফে এই পয়েন্টগুলো যোগ করলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট আসছে কত? 106। তারপর যদি আঁকি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সবচেয়ে টপ যে বিন্দুটা সেটা হচ্ছে 106। ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি, তাহলে প্রশ্ন করছে আচ্ছা আমাদের ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি কত? তাহলে কত? 106। এই একই কমপ্লেকশন ইনপুট ইউজ করে আমরা যদি এই কত পার্সেন্ট, এই বরাবর হচ্ছে 14.4%, যদি এখানে দেখা যাচ্ছে না, এই 14.4% পানি দেই, তাহলে আমাদের ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি আসবে 106। সো ওএমসি কত? 14.4, আর ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি হচ্ছে 106। বুঝতে পারছো এবার? ফাইন। ও আছে? জি স্যার, আমি কথা বলতেছি স্যার, শোনা যাইতেছে না স্যার, নেটওয়ার্কের সমস্যা। বুঝছো? জি স্যার, আমি জি স্যার বলতেছি, কিন্তু স্যার নেটওয়ার্কের সমস্যা, শোনা যাচ্ছে না।
ওকে, নেক্সট একটা ছোট অঙ্ক আমাদের, আমরা ওই দিন যেটা পড়ছিলাম ব্যাকফিল ম্যাটেরিয়ালস। আমরা যখন ব্যাকফিল ফ্লোটিং করি তখন যে স্যান্ড দিয়ে আমরা এই ব্যাকফিল ফ্লোটিং এর যে ম্যাটেরিয়ালসটা ইউজ করি, যে বালিটা দিয়ে কি আমরা পরবর্তীতে কম্প্যাকশনটা করি, সেটা হচ্ছে ব্যাকফিল ম্যাটেরিয়ালস। এই ব্যাকফিল ম্যাটেরিয়ালসটা আমরা গতদিনে পড়ছিলাম যে সুইটেবিলিটি নাম্বার পড়ছিলাম। সুইটেবিলিটি নাম্বার যত ছোট হয় তত ভালো হয়, তাই না? আমরা একটা রেঞ্জ পড়ছিলাম, খেয়াল আছে তোমাদের? if I can recall, এই যে বলছিলাম না, এটা the grains distribution of the backfill materials is an important controls for rate of densification। যদি আমরা এই সুইটেবিলিটি নাম্বারটা ভালো হয়, অর্থাৎ সব সাইজের যদি আমার ম্যাটেরিয়ালস গুলো থাকে তাহলে কি কম্প্যাকশন ভালো, এটা তো আগেও জানি আমরা, তাই না? সো এই যে সব সাইজের ম্যাটেরিয়ালস আছে কিনা সেটার জন্য সুইটেবিলিটি নাম্বার একজন করা হয়েছে, ব্রাউন নামে একজন সায়েন্টিস্ট এই সুইটেবিলিটি নাম্বার টার্মটা নিয়ে আসছে। এই সুইটেবিলিটি নাম্বার এসএন সমান সে বলছে এই সূত্রটা 1.7 √3/d50 1/d20 1/d10 স্কয়ার, এবং এই রেঞ্জটা বলে দেওয়া আছে যে এই রেঞ্জটা এটা হচ্ছে তার ম্যাক্সিমাম। সে প্র্যাকটিক্যালি দেখছেন যে সুইটেবিলিটি নাম্বার যত কম হয় ততই কি আমার কম্প্যাকশনটা ভালো হয়। অর্থাৎ এই যে বেসিক, এই বেসিকটা থেকে আমাদের একটা প্রবলেম আসতে পারে যে যে কোনো একটা স্যাম্পল দিয়ে বলতে পারে তার সুইটেবিলিটি নাম্বার বের করো 5-7 নাম্বার দিয়ে। সো এই প্রবলেমগুলো হচ্ছে আমরা জাস্ট, যেমন এই প্রবলেমে D10 D20 D50 দেয়া আছে। সো আমরা মেইন সূত্রে SN ইকুয়াল সূত্রে এই মানগুলো বসে দিলে দেখা যাচ্ছে এখানে আমাদের রেজাল্ট আসতেছে 6.1। তো 6.1 হচ্ছে 0 থেকে 10 এর ভিতর। সো এটা হচ্ছে এক্সিলেন্ট ব্যাকফিল ম্যাটেরিয়াল। ওকে, আচ্ছা, তার কিছু বলার নাই। নেক্সট আমরা আরেকটা প্রবলেম করব, সেটা হচ্ছে 5.5। এটা দেখো সলিউশন কত বড়, হ্যাঁ? প্রশ্ন থেকে সলিউশন ছোট না? যাই হোক, ফর এ ডাইনামিক কম্প্যাকশন টেস্ট উই আর গিভেন দ্য ফলোইং ওয়েট অফ হ্যামার। আমাদের হ্যামারের ওয়েট দেয়া আছে 15 মেট্রিক টন, এর হাইট অফ ড্রপ দেয়া আছে 12 মিটার। একদম তাহলে আমাদের কি একদম আমরা যেগুলো আমরা আগেও বলছি যে এই ডব্লিউএস এর একক হতে হবে মেট্রিক টনে, এইচ এর একক হতে হবে কি মিটারে। আমাদের হাইট কনভার্ট করে দেয়া আছে। ডিটারমাইন দ্য সিগনিফিকেন্ট ডেপথ ডি অফ ইনফ্লুয়েন্স অফ কম্প্যাকশন, অর্থাৎ কত ডেপথ পর্যন্ত কি আমাদের কম্প্যাকশনের ইনফ্লুয়েন্সটা থাকবে। অর্থাৎ আমি যখন ডাইনামিক কম্প্যাকশন করব, অর্থাৎ মাটিতে যখন আমরা এই ওজনটা এত উপর থেকে 15 মেট্রিক টন ওজন 12 মিটার উপর থেকে ফেলাবো, তো তখন আমাদের আসলে কি এফেক্ট থাকে, ওকে, কতটুকু পর্যন্ত তার ডেন্সিফিকেশনটা যাবে, কম্প্যাকশনটা যাবে, সেটার জন্য আমরা আগেও করেছি ডি ইকুয়াল হচ্ছে হাফ √WS ইনটু এইচ। এই ক্ষেত্রে WS এবং এইচ একটা হবে মেট্রিক টনে, ওজনটা হবে মেট্রিক টনে, হাইটটা হবে মিটারে। ওকে, তো এখানে এই প্রবলেম জাস্ট দুটো ভ্যালু বের করলে 6.71, পরীক্ষার সময় এটা আসলে 5-7 নাম্বার দিয়ে চলে আসতে পারে। স্যার এটা কি 10 নাম্বার আসবে? 5 নাম্বার দিয়ে আসবে, এখানে আর 10 নাম্বারের ইয়া নেই, স্ট্রাকচার না যে 10 20 30, বুঝছো? স্যার এটা এত বড় স্যার, এই স্লাইড নাকি বই স্যার? এটা স্যার এটা এত বড়? শেষ, লাস্ট স্লাইড। তুমি বলছো এই স্লাইডটি আর পড়াও না। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। জি স্যার। আরো পড়াবেন? জি স্যার, আরো পড়াবেন স্যার? আর আমি ভিডিও দিয়ে দিব, শোনো প্লিজ শোনো। ভিডিও দিলে সমস্যাটা কোথায় হবে বলি, ভিডিও দিলে তোমরা দেখো না, আলটিমেটলি আমি তো বুঝি তোমরা কে কে দেখো। দেখি স্যার, দেখি স্যার, সব তুলি স্যার খাতায় দেখি তুলি স্যার, স্যার। আমরা দেখি তো স্যার, আমি একটা দেখি ভিডিও স্যার, প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, দেখাই দিব স্যার সব স্যার, খান খাতায় থেকে তুলে ছবি আছে। তুলে গ্রুপে দিয়ে দেব, দেখাই দিব স্যার, লিখছি স্যার, সব খাতায় খাতায় তুলে লিখে আছে। আছে, দেখাল তো। তাহলে তো আমার তোমরা ওই স্যার blue খাতা pen, দেখাইতে red পারবো pen স্যার, দিয়া। খাতায় আছে স্যার। আতিক স্যারের মতো ভিডিও স্যার দিয়ে ব্লু দিব, পেন রেড তোমরা পেন দিয়ে লেখা। তুলে আছে। আমার সাবজেক্ট বড় তো, এটা থিওরি সাবজেক্ট, বুঝছো? ম্যাথে আমি তো যথেষ্ট নাকি। তারপরে এমন করে স্যার, পুরো আপনার স্লাইডটা যেমন স্যার এমন করে খাতায় তুলছি স্যার, ব্লু পেন রেড করে স্যার, একদম নোট খাতা কোন স্যার। সাবজেক্ট? স্যার CE311। ওটা মজার সাবজেক্ট, ওটা আমি মজা পাই, এখানে মজা পাই না। আজকে শোনো, আমি আর 10 মিনিট সময় নেব, স্যার আজকে আর পড়ায় না স্যার। কথা শোনো। আমি 10 মিনিটে নতুন একটা চ্যাপ্টারের একটু থিম বলবো, তো যাতে পরের দিন আমাদের পড়ানোটা সহজ হয়। তোমাদের মাথায় জাস্ট নতুন টপিকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, পড়াচ্ছি না। আচ্ছা, পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের পারমিএবিলিটি। হ্যাঁ, পারমিএবিলিটি কাকে বলে বলো তো? কোনো কিছু মাঝখান দিয়ে পানি পাস হওয়াকে পারমিএবল বলে। অর্থাৎ যদি আমাদের
মাটির মধ্যে দিয়ে পানি পাস হয় সেটা হচ্ছে পারমিয়েবল পাস। পারমিয়েবিলিটি বলতে হচ্ছে এটা আসলে বস্তুটা পানি পাস করতে দেয় কিনা সেটা বোঝানো। ওকে, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে পারমিয়েবিলিটি, অর্থাৎ মাটির ভিতর দিয়ে পানি যায় কিনা সেটা দেখে হচ্ছে কি আমাদের কাজ। কারণ হচ্ছে কি সয়েল ইঞ্জিনিয়ারিং, সয়েল মেকানিক্সে আমাদের পারমিয়েবিলিটি ইম্পর্টেন্ট কেন? পানি গেল, কারণ হচ্ছে পানি যাওয়ার একটা ফ্যাক্ট হচ্ছে পানি যদি বেশি স্পিডে যায় থাকে তাহলে কি পানির সাথে কে চলে যাবে? মাটিও চলে যাবে না? তো বিল্ডিং এর নিচে যদি অনেক দূরে পানি যায় আর পানির সাথে মাটিও চলে যায় তাহলে তো বিল্ডিংও ফেল করবে, তাই না? এটা আবার ইয়েতে হয়ে থাকে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ড্যামের ক্ষেত্রে বা রিজার্ভিয়ারের ক্ষেত্রে। মনে করো আমি চারপাশে একটা বাঁধ দিলাম, ভালো করে বাঁধের নিচের যে মাটিটা সেটা হচ্ছে বালি মাটি। তো বালি মাটি হলে সমস্যা কি যে আমাদের পানির সাথে কি বালি মাটিটা ধুয়ে চলে যাবে। তো বালি মাটি ধুয়ে চলে গেলে কি ড্যামের যে আমাদের চারপাশে যে ড্যাম আর্থের যে অংশগুলো এগুলো ঠিকই থাকবে, বা আমরা যদি কংক্রিট দিয়েও ড্যাম তৈরি করি, এই কংক্রিট যে ড্যাম তৈরি করলে কি ড্যামটা ঠিকই থাকবে, কিন্তু নিচের অংশের যদি মাটি ধুয়ে চলে যায় তাহলে কি আর স্ট্রাকচারটা দাঁড়ানো সম্ভব না। তো এই জন্য সয়েল ইঞ্জিনিয়ারিং এর বা ফাউন্ডেশনের ক্ষেত্রে পারমিয়েবিলিটি জিনিসটা ইম্পর্টেন্ট। কারণ এতে হচ্ছে কি পানি যদি মাটির নিচে যে পানি যায় পানির সাথে আসলে কি মাটিও চলে যায়, বুঝতে পারছো? আবার মনে করো তুমি একটা বড় গর্ত তৈরি করতেছো, ঠিক আছে, যেমন মনে করো নিচে 5 তলা 7 তলা ইয়ে করবা, মানে কনস্ট্রাকশন করবা। স্বাভাবিক যখনই কনস্ট্রাকশন করবা তখন কি হচ্ছে আমরা তো দেখি 10 ফিট 20 ফিট মাটি কাটলে কি পানি চলে আসে না? তো তুমি মনে করো 30-40 ফিট মাটি কাটলা বা 50 ফিট মাটি কাটলা, একটা হাইরাইজ বিল্ডিং করবা, আন্ডার বেসমেন্ট আছে 3টা 4টা, এই মাটি কাটার সাথে সাথে কি চারপাশ থেকে পানি চলে আসবে। তো চারপাশ থেকে পানি চলে আসবে, অর্থাৎ আশেপাশে বিল্ডিং এর নিচে যে পানিগুলো ছিল এই পানিগুলো এখন চলে আসতেছে আশেপাশে বিল্ডিং গুলো কি হঠাৎ করে সেটেল করে ফেলবে। তো বেশি সেটেল করবে না, কারণ মাটির নিচে পানিটা তো আর উপরে উঠে আসতেছিল না, তাই না? কিন্তু যখন তুমি একটা গর্ত করে দিছো তখন কি চারপাশে পানিগুলো চলে আসবে এবং পানির সাথে কিছু মাটি চলে আসবে, দেখা যাচ্ছে আশেপাশে বিল্ডিং গুলা ফেল হয়ে যাবে। তো ওই নলেজ গুলো আমাদের আসলে কিভাবে এই পানিটা রাখবো বা এই যে পানিটা থাকলে আশেপাশে বিল্ডিং গুলাকে আবার অল্টারনেটিভলি কিভাবে প্রেসার দিব, এই নলেজ গুলো যদি আমরা পরবর্তীতে, এখন পুরোপুরি সবগুলো নলেজ আসবে না আমাদের, এই নলেজ গুলো বোঝার জন্য আমাদের পারমিয়েবিলিটি জিনিসটা ইম্পর্টেন্ট। এটাই বলা হচ্ছে দিস নলেজ ইজ রিকোয়ার্ড টু ডিজাইন আর্ট ড্যাম ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ সিপেজ, অর্থাৎ মাটির সিপেজ আন্ডার হাইড্রোলিক স্ট্রাকচার, ড্যামের নিচে দিয়ে কি পরিমাণ পানি যাবে সেটা। মনে করো আমি রিজার্ভিয়ার দিলাম, ঠিক আছে, রিজার্ভিয়ার নিচ দিয়ে হচ্ছে কি ডেইলি মনে করো বেশ কিছু পরিমাণ পানি নিচে চলে গেল, অর্থাৎ গ্রাউন্ড রোডে চলে গেল, তাহলে কি আমাদের রিজার্ভিয়ার, আমাদের বাংলাদেশে এই সিস্টেমটা নাই, বাইরের দেশে হচ্ছে খাওয়ার পানির জন্য হচ্ছে বড় বড় রিজার্ভিয়ার তৈরি করা হয় যেখান থেকে খাওয়ার পানিটা কালেক্ট করা হয়, যেখানে বৃষ্টির পানিটা কালেক্ট করা হয়। ওইসব ক্ষেত্রে দেখা যায় কি হচ্ছে আমাদের রিজার্ভিয়ার ভিতর পানিটা রক্ষা করা অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশে যেটা আমরা দেখি কি পুকুরের পানি শুকিয়ে গেলে আমাদের এত টেনশন থাকে না, তাই না? মাটির নিচ থেকে মোটর দিয়ে পানি তৈরি করতে, যদি এখন মাটির নিচ থেকে মোটরের পানির সুবিধা না থাকতো বা ওইরকম ভালো পানি না আসতো ফিজিবল কস্টে, তো আমাদের তখন কি করতো রিজার্ভিয়ার ভিতরে যে পানিটা, এই পানিটা রক্ষা করার জন্য আমাদের মেজারমেন্ট নিতে হইতো। সো এটাই বলা হচ্ছে ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ সিপেজ আন্ডার হাইড্রোলিক স্ট্রাকচার এন্ড ডি ওয়াটার বিফোর এন্ড ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের আগে পরে যে আমরা পানিটা আসবে পানিটা তুলে ফেলবো, এটা ঠিক আছে। পানি যদি আসে আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশনের সময় আমি যদি সাপোর্ট না দিয়ে যদি পানিটা তুলে ফেলি তাহলে দেখা যাচ্ছে কি আশেপাশে সব পানি চলে আসে, কি আলটিমেটলি আশেপাশে বিল্ডিং গুলো একটা ফেলিওর করে ফেলবো। এই নলেজ গুলো আমরা ডেভেলপ করবো ইনশাআল্লাহ এই চ্যাপ্টার। এই নলেজ গুলো না, এই নলেজ গুলো বেসিক। সো আমরা পারমিয়েবিলিটি কাকে বলে এই সংজ্ঞাটা যদি আমরা দেখি, পারমিয়েবিলিটি ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ এ ক্যাপাসিটি অফ সয়েল টু অ্যালাউ ওয়াটার পাসেস থ্রু ইট। অর্থাৎ হচ্ছে পারমিয়েবিলিটি হচ্ছে কি সয়েলের একটা ক্যাপাসিটি, বড় একটা গুণ, যে গুণটা হচ্ছে কি এই গুণের কারণে হচ্ছে সয়েলের ভিতর দিয়ে পানি পাস হতে পারে। সয়েলের ভিতর দিয়ে পানি পাস কিভাবে হয়? আমরা আগে যেহেতু তোমরা সয়েল স্ট্রাকচার সম্বন্ধে ভালো নলেজ আছে, তোমরা জানো যে কি সয়েল পার্টিকেল গুলা কি সবগুলা এবড়ো থেবড়ো বা রাউন্ড আকারে হয় এবং এগুলোর মাঝে কি ইন্টারকানেক্ট গ্যাপ থাকে, তাই না? পার্টিকেল গুলোর মধ্যে কি একটা গ্যাপ থাকে, এই গ্যাপের যে অংশটা মনে করো দুইটা পার্টিকেল যখন পাশাপাশি থাকে, অর্থাৎ কি একটা দুইটা মনে করো অনেকগুলো মার্বেল যদি আমরা একসাথে রাখি তাহলে এর ভিতর দিয়ে পানি পাস হতে পারবে না?
এই এই পানি পাস হতে পারে কারণ কি মার্বেলগুলোর মাঝখানে ইন্টারকানেক্টেড জয়েন্ট আছে, এই জয়েন্টগুলো গ্যাপ থাকে এবং এই যে ভয়েডগুলো এই ভয়েডগুলোর কারণে কি এবং এই যে ভয়েড মার্বেলগুলোর মধ্যে যে ভয়েড বা সয়েল প্যাটার্নগুলোর যে মাঝে যে ভয়েড এই ভয়েডের কারণে কি পানি পাস হয়ে থাকে। এটাই বলা হচ্ছে soils are permeable due to existence of interconnected voids through which water flow from points of high energy to low energy। এখন পানিটা কোন দিকে যাবে? পানি তো একটা যে কোনো জায়গায় রাখলে আমরা পানিটা যায় পানি সবসময় কি উপরের থেকে নিচে যায়, অর্থাৎ যেই পজিশনে পানির হেড বেশি তোমাদের অ্যাডিকশন যেগুলো বার্নৌলি ইকুয়েশন পড়াচ্ছেন, যেখানে পানির হেড বেশি ওই জায়গা থেকে পানি কি লো হেডে লো এনার্জি পয়েন্টে, অর্থাৎ টোটাল হেড যেখানে বেশি সেই পয়েন্টকে, যেখানে টোটাল হেড কম সেই পয়েন্টের দিকে কি পানি সবসময় যাইতে থাকে। যেরকম পাইপের ভিতর দিয়ে পানিটা যায় এরকম মাটির ভিতর দিয়ে একই ক্যারেক্টারিস্টিক্স এর পানি যায়, অর্থাৎ পাইপের ভিতর দিয়ে যেমন কি মাটিগুলোর আসলে কি ইন্টারকানেক্টেড ভয়েডের মধ্যে কি একটা পাইপের মতোই কাজ করে, যদিও পাইপ বললো না তোমরা। সো যাই হোক ইন্টারকানেক্টেড ভয়েডগুলোর মধ্যে এটা আসলে পাইপের মতোই কাজ করে। আতিক স্যার বার্নৌলি ইকুয়েশনে যেভাবে পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহ দেখাইছে ওইটাই আসবে এখানে। তো এই এখন সয়েল পারমিয়েবিলিটি, এখন এখানে জাস্ট একটা সহজ কথা যেগুলো আমরা না পড়লে পারি যে আসলে পারমিয়েবল সয়েল কাকে বলে। এ সয়েল হুইচ হাইলি পারভিয়াস, অর্থাৎ যেটা বেশি ছিদ্র থাকে, ওয়াটার ক্যান ফ্লো থ্রু ইট ইজিলি, অর্থাৎ যেগুলো গ্রেভেল অর্থাৎ পাথরের ভিতর দিকে পানিটা অনেক সহজে যেতে পারে না, ছোট ছোট পাথরের টুকরার মধ্যে দিয়ে পানি দিলে খুব সহজে যাইতে পারে, এটা বলে যে সো এটার ভিতর দিয়ে ওয়াটার ক্যান ফ্লো ইজিলি, এগুলাকে বলা হয় হাইলি পারমিয়েবল সয়েল। এবং কাদা মাটির জন্য বা যেগুলো খুবই সয়েল পার্টিকেল গুলো যদি খুবই ছোট হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় কি পানি ইন্টারকানেক্টেড জয়েন্ট গুলোকে গ্যাপ গুলোকে একদম ইন্টারকানেক্টেড গ্যাপ গুলো কি খুবই ছোট হয়ে থাকে, ইন্টারকানেক্টেড গ্যাপ গুলো যদি ছোট হয়ে থাকে তো পানিটা কি খুবই আস্তে যায়। আর রক্স এখন বড় বড় পাথরের টুকরা যেগুলো বলি এগুলো আছে আসলে ইমপারমিয়েবল, এগুলোর ভিতর দিয়ে পানি যাওয়া সম্ভব না, এটা বলা হচ্ছে রক্স আর ইমপারমিয়েবল। আমাদের এই চ্যাপ্টারের জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পারমিয়েবল সয়েল দিয়ে আমাদের যে পানিটা যাবে তার মেকানিজম নিয়ে আলোচনা করা। যেটার মধ্যে দিয়ে পানি যাবে না সেটা তো বাদই, এবং যেটার মধ্যে দিয়ে খুবই আস্তে আস্তে পানি যাবে সেটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে কি সেটা আমাদের স্ট্রাকচারে বেশি ক্ষতি করবে না, কারণ সেটা হচ্ছে কি সয়েলকে সরাই ফেলতে পারবে না, সয়েলকে ডিসপ্লেস করতে পারবে না। তো এই অংশগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব। লাস্ট স্লাইড যদি দেখি আমরা যেটা এতক্ষণ করছি এটাকে যদি আমরা সাজানো থাকে, the following application illustrates the importance of permeability in geotechnical region। এই প্রশ্নটা তোমাদের আগের ব্যাচে এক ব্যাচ পর পরই নরমালি আসছে যে পারমিয়েবিলিটি কাকে বলে, পারমিয়েবিলিটির ইম্পর্টেন্স কি। সো ইম্পর্টেন্স বলে আমরা এই চারটা বুলেট পয়েন্ট দিয়ে এই চারটা সেন্টেন্স লিখলে আমরা 8 থেকে 10 মার্কস পেয়ে যাব। এই চারটা পয়েন্ট হচ্ছে পারমিয়েবিলিটি ইনফ্লুয়েন্সেস দ্য রেট অফ সেটেলমেন্ট অফ এ স্যাচুরেটেড সয়েল আন্ডার লোড, অর্থাৎ যদি পারমিয়েবিলিটি বেশি থাকে তাহলে কি আমার ভিতরে যে পানিটা থাকে অর্থাৎ পানি স্ট্রাকচারের নিচে যে পানিটা এই পানিটা দ্রুত বের হয়ে যাবে। সো যদি দ্রুত বের হয়ে যায় তাহলে সেটেলমেন্টও কি খুবই দ্রুত হবে। সো আমাদের স্ট্রাকচারের সেটেলমেন্টের বিহেভিয়ার জানতে হলে আমাদের পারমিয়েবিলিটি সম্বন্ধে জানতে হবে, অর্থাৎ নিচের যে মাটিগুলোর ভিতর দিয়ে পানিটা কি হারে পাস হয়। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ডিজাইন অফ আর্থ ড্যামস, অর্থাৎ মাটির যে ড্যামগুলা এগুলো হচ্ছে আসলে পারমিয়েবিলিটির উপর ডিপেন্ড করা হয় যে আমরা আসলে সয়েলের ভিতর দিয়ে পানি পাস হতে দিব কিনা বা কোন হারে দিব। অনেক ক্ষেত্রে হচ্ছে পারমিয়েবিলিটি এলাও করা হয়, কারণ পারমিয়েবিলিটি যদি আমরা অনেক ক্ষেত্রে একদম সলিড দেওয়া হয় যে ইমপারমিয়েবল লেয়ার দিয়ে যদি আর্থ ড্যামটা বন্ধ করে রাখে তাহলে ফোর্সটা বেশি। এখন যদি ওয়াটারটা মনে করো ড্যামটা যে ওয়াটারটা রিটেইন করে এই ওয়াটারের কিছু কিছু অংশ যদি আমরা স্ট্রাকচারের ভিতর দিয়ে পাস হতে দিতে পারি তাহলে সহজে প্রেসারটা কম হয়ে যায়, তখন আমাদের স্ট্রাকচারালি একটা বেনিফিট পাওয়া যায়। তো এই নলেজটার জন্য যে কতটুকু পানি দিলে আমাদের যদি আমরা আবার বেশি পানি এলাকা করি দেখা যাচ্ছে যে আর্থ ড্যামের অর্থাৎ মাটির যে ড্যামটা এই মাটি সব ধুয়ে ফেল করে ফেলবে, সেটা এলাকা করা যাবে না। তারপর হচ্ছে স্টেবিলিটি অফ স্লোপ, আমরা স্লোপ স্টেবিলিটি সম্বন্ধে আমরা পড়বো জিওটেক টুতে ভালো করে পড়বো যে স্লোপ স্টেবিলিটি হচ্ছে কি মাটি কতটুকু খারাপ। যেমন আমরা পাহাড়ি অঞ্চলগুলোতে দেখি একদম খাড়া খাড়া পাহাড় সাস্টেন করতেছে, কিন্তু আমরা যদি আমাদের এই কুমিল্লা শহরের নরমাল সমতল ভূমিতে মাটিকে পাহাড়ের মতো উঁচু করতে পারবো? একটা ছোট অঞ্চলে মানে পাহাড় বানাতে পারবো? সাধারণ মাটিকে পারবো। কি স্লোপটা
অর্থাৎ আমরা তখন যদি আমরা করতে চাই দেখা যাবে একটা কোন সয়েল দিয়ে কি আমরা এরকম ভাবে পাহাড় তৈরি করতে পারবো, আবার কোন সয়েল দিয়ে দেখা যাচ্ছে কি এরকম ভাবে এর বেশি পাহাড় তৈরি করা যাবে, তাই না? আর কোন সয়েল দিয়ে কি এরকম পাহাড় তৈরি করা যাবে। অর্থাৎ এই সয়েলটা হচ্ছে এ স্লোপ স্টেবল, এই সয়েলটা হচ্ছে এ স্লোপ স্টেবল, আর এই সয়েলটা হচ্ছে এ স্লোপ। তো আমরা যদি পাহাড়ি মাটিগুলো নিই অর্থাৎ স্যান্ড গুলো নেই, তাহলে হচ্ছে কি স্যান্ডি সয়েল যদি নেই তাহলে হচ্ছে কি আমরা কম ভলিউমে কি পাহাড়টা বেশি উঁচু করতে পারি। অর্থাৎ স্লোপ স্টেবিলিটি এটা আসলে কার উপর নির্ভর করবে, পানিটা কি হারে পাস হয়। ওকে, পানি যদি দ্রুত পাস হয় তাহলে কি হচ্ছে আমাদের সয়েলটাকে নিয়ে সে ধুয়ে চলে যাবে, সো এটা স্টেবল হবে না। আবার সয়েল কণাগুলোর মধ্যে যদি কোটটা বেশি থাকে এবং এরা স্ট্রংলি কানেক্টেড থাকে তাহলে কি হচ্ছে পানিটা যাইতে দিবে কিন্তু সে রিটেইন করবে। আরেকটা ব্যাপার হচ্ছে ফিল্টার বলতে আমাদের আমাদের জন্য পার্মিয়াবিলিটি চ্যাপ্টারের ফিল্টার হচ্ছে আমাদের ড্যামের নিচে কিছু ফিল্টার দেওয়া থাকে, অর্থাৎ পাথরের লেয়ার দেওয়া থাকে যেটার মধ্যে দিয়ে হচ্ছে কি পানিটা পাস হয়ে যেতে। যখন মনে করো ড্যামের উপর দিয়ে পানি চলে যাবে তখন কি হবে, মনে করো আমাদের এত পানি হয়ে গেছে যে ড্যামের উপর দিয়ে পানি চলে যাবে, তাহলে আর ড্যামের উপর দিয়ে পানি চলে গেলে কি হবে, একদম ড্যামকে ফেলিউর করে যাবে, যে পরের বছর আবার ড্যাম তৈরি করবে। এর চেয়ে ভালো হচ্ছে কি আমরা এর ভিতর দিয়ে পানি চলে যেতে দেয়া, ঠিক আছে? তখন কি করা হয়, নিচের যে ফিল্টার এই ফিল্টারটা খুলে দেওয়া হয়, অর্থাৎ পাথরের যে লেয়ার গুলো আছে এই পাথর লেয়ার গুলো সামনটা খুলে দিলে কি হচ্ছে কিছু কিছু পানি হচ্ছে এই পাথরের লেয়ার দিয়ে নিচের দিকে চলে যাবে, ফিল্টার দিয়ে চলে যাবে। তাহলে বেনিফিট কি হচ্ছে, আমার মনে করো যে বলে না বিদ্যুৎ সীমার 1 ফিট আর 2 ফিট উপর দিয়ে পানি যাচ্ছে, ওই এক্সট্রা পানিটা যদি আমরা পাস করে দিতে পারি বাইরে তাহলে হচ্ছে কি স্ট্রাকচারটা স্টেবল হবে। তো এগুলো সম্বন্ধে বিস্তারিত আমরা আরো পড়বো। যাই হোক, তোমাদেরকে আর প্যারা দিচ্ছি না। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? তোমরা আসো তো? হ্যালো, স্যার এটা কি নতুন স্লাইড? এই স্লাইডটা পরে যে পড়ালেন? হ্যাঁ নতুন আরেকটা চ্যাপ্টার জি স্যার। পারমিবিলিটি চ্যাপ্টার বলতে। জি স্যার আছি। স্যার এটা কি নতুন স্লাইড? হ্যাঁ নতুন স্লাইড পারমিবিলিটি চ্যাপ্টার, এটা তো আমি তোমাদের ইয়া থেকে পড়াবো, আরোরা বই থেকে পড়াবো। ওকে, তোমাদের যে বইটা আমি দিয়ে দিব এই চ্যাপ্টার ওয়াইজ। আরোরা বইটা সমস্যা হচ্ছে 127 জিবি তো, আর 127 এমবি ওটা যাচ্ছে না, হচ্ছে আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিব। এটা হচ্ছে পারমিবিলিটি চ্যাপ্টার, আমি দিয়ে দিচ্ছি আজকে দিয়ে দিব। আচ্ছা স্যার। ওকে, আরোরা বই থেকে এটা জি পড়ে। স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আমরা তো সবাই আছি, কে আছে না বলো তো? শিমুল আছে নাকি? স্যার আজকে তো সবাই আসে। শিমুল আছে, শিমুল আছে। ওকে, আসসালামু আলাইকুম।